আজকে আমি ক্লাস 10 এর প্রবাহী তড়িতের দ্বিতীয় ভিডিওটা করছি। আর এর প্রথম ভিডিওটাতে স্থির তড়িতের যে সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি ক্লাস 10 এর সিলেবাসে ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যেটা হবে বিশেষত সেটা হবে আমাদের প্রবাহী তড়িৎ অর্থাৎ চলতড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি। এবং সেখানে আমরা পড়ব বিভব প্রভেদ, পড়ব ওহমের সূত্র পড়ব, রোধ পড়ব, রোধের সমবায় পড়ব। এই সংক্রান্ত বিষয়গুলি আজকের ক্লাসে করানো হবে। তো তো আমাদের প্রবাহী তড়িৎ অর্থাৎ যখন তড়িৎ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়। তড়িৎকে আমি আগেই বলেছি যে দুরকম ভাবে ভাগ করছি আমরা, একটা হলো স্থির তড়িৎ আর একটা হলো প্রবাহী তড়িৎ। যদি তড়িৎ অর্থাৎ চার্জ যদি কোনো একটা বডির মধ্যে, কোনো একটা বস্তুর মধ্যে যদি ফিক্সড থাকে, তাহলে সেটাকে বলা হবে, সেই ফিজিক্সটাকে বলা হবে স্থির তড়িৎ। এবং যদি আধান একটা বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হয়, কোনো একটা পরিবাহী তার দ্বারা যায়, তখন সেখানে যে ফিজিক্সটা পড়ানো হয় সেটার নাম হলো প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তো আমাদের তো কারেন্ট ইলেকট্রিসিটির জন্য জন্য এখানে আধান যায় মানে কি? আধান যায় না, আধান যায় মানে এখানে শুধুমাত্র ইলেকট্রন যায়। কোনোদিনই কোনো একটা পরিবাহী তার দিয়ে আমাদের প্রোটন যায় না, কারণ প্রোটনের প্রচুর ভর থাকে, প্রোটনের ভর অনেক বেশি, তাই প্রোটনকে মুভ করা খুব কষ্ট। তো আমাদের এই যে ইলেকট্রন গুলাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হলো মুক্ত ইলেকট্রন আর একটা হলো বদ্ধ ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন আর বদ্ধ ইলেকট্রন। বদ্ধ ইলেকট্রন হলো সেই ইলেকট্রনগুলা কোনো একটা পরমাণুর মধ্যে আছে। আর যদি কোনো কারণে কোনো ইলেকট্রন পরমাণু থেকে বাইরে বেরিয়ে যায় এবং পরমাণুগুলির মাঝের যে শূন্যস্থান, সেই শূন্যস্থানে অবস্থান করে, তখন সেই ইলেকট্রনগুলিকে মুক্ত ইলেকট্রন বলে। মুক্ত ইলেকট্রন উষ্ণতার জন্য হতে পারে বা চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, এই সমস্ত জিনিস প্রয়োগ করে আমরা মুক্ত ইলেকট্রন তৈরি করতে পারি, অর্থাৎ কোনো একটা ইলেকট্রনকে পরমাণুর বাইরে নিয়ে আসতে পারি। তো আমাদের তড়িৎ পরিবহনের জন্য যে ইলেকট্রনগুলো দায়ী সেটা হলো মুক্ত ইলেকট্রন। যদি ধরা যায় যে ধরা যায় এইটা একটা পরমাণু, এটাতে জেড সংখ্যক প্রোটন আছে, অর্থাৎ আমাদের নিউক্লিয়াসের চার্জ প্লাস জেডি। এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটাই নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। ইলেকট্রনটাকে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসটাই কিছু একটা বলে আকর্ষণ করেছে, ধরি F1 বলে আকর্ষণ করেছে। আমরা এইদিকে যদি একটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তু রাখি, সেই ধনাত্মক আধানগ্রস্ত বস্তুটাকে ইলেকট্রনটা আকর্ষণ করবে এবং ইলেকট্রনটার উপর ধনাত্মক আধানগ্রস্ত বস্তু দ্বারা আকর্ষণ বল F2। যদি F1 ইজ গ্রেটার দেন F2 হয়, তাহলে এই ইলেকট্রনটা পরমাণুর মধ্যে ঘুরতে থাকবে। আবার যদি F1 ইজ লেস দেন F2 হয়, তাহলে এই ইলেকট্রনটা পরমাণুর বাইরে বেরিয়ে আসবে। এবারে পরমাণুর বাইরে যে ইলেকট্রনটা থাকে, অর্থাৎ যদি মুক্ত ইলেকট্রনের সামনে যদি কোনো একটা ধনাত্মক আধানগ্রস্ত বস্তুকে রাখা হয় বা ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুকে রাখা হয়, তখন সেই ধনাত্মক আধানগ্রস্ত বস্তুর আকর্ষণের জন্য বা ঋণাত্মক আধানগ্রস্ত বস্তুর বিকর্ষণের জন্য মুক্ত ইলেকট্রনটা মুভ করতে বাধ্য হয়। বদ্ধ ইলেকট্রনের ক্ষেত্রে প্রযুক্ত বলকে ব্যালেন্স করার জন্য নিউক্লিয়াস আছে। এই ইলেকট্রনটাকে বাঁচানোর জন্য এই ইলেকট্রনটাকে একটা ইলেকট্রিক ফিল্ডে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে, এই পরমাণুটা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা আছে। সেই তড়িৎ ক্ষেত্র দ্বারা ইলেকট্রনটার উপর প্রযুক্ত বলের দরুন ইলেকট্রনটা পরমাণুর বাইরে বেরিয়ে যেতে চায় বা ইলেকট্রনটাকে মুভ করানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেই সময় বাঁচানোর জন্য এখানে আমাদের নিউক্লিয়াস আছে। কিন্তু যখনই ইলেকট্রনটা পরমাণুর বাইরে বেরিয়ে যায়, তখন যখনই একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় বা কোনো একটা আধানকে তার সামনে নিয়ে আসা হয়, তখন সেই ইলেকট্রনটা প্রযুক্ত বলের অভিমুখে গতিশীল হতে বাধ্য হয়। এখানে এখানে এই ইলেকট্রনটাকে বাঁচানোর জন্য বা ইলেকট্রনটার গতিবেগটাকে আটকানোর জন্য কোনো নিউক্লিয়াস উপস্থিত থাকে না। তাই প্রবাহী তড়িতে তড়িৎ পরিবহন হওয়ার মূল কারণ হলো মুক্ত ইলেকট্রন। শুধুমাত্র প্রবাহী তড়িতে ইলেকট্রনই যে শুধু আদান বহন করে বা তড়িৎ প্রবাহের জন্য দায়ী এরকম নয়। বিভিন্ন ক্ষেত্রে আরো আলাদা আলাদা ধরনের চার্জ পার্টিকেলকে তড়িৎ পরিবহনের জন্য দায়ী ধরা হয়। যেমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ক্যাটায়ন, অ্যানায়ন।
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন আধান বাহক হয়। তেমনি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন এবং হোল বলে একটা জিনিস পাওয়া যায়, হোল আধান বাহক রূপে কাজ করে। তাই তড়িৎ পরিবহন হচ্ছে মানে শুধুমাত্র ইলেকট্রন যাচ্ছে, এই সময় এটা সবসময় নাও ঠিক হতে পারে, তবে হ্যাঁ ইলেকট্রন গেলেই আমরা ধরি যে তড়িৎ পরিবহন হবে। এরপর যদি কোনো একটা পরিবাহীর একটি প্রান্তকে ধনাত্মক এবং অন্য প্রান্তকে ঋণাত্মক করা হয়, ধনাত্মক প্রান্তটাকে বলা হবে উচ্চ বিভব আর ঋণাত্মক প্রান্তটাকে বলা হবে নিম্ন বিভব। এবং এর ভিতরে যে সমস্ত মুক্ত ইলেকট্রনগুলি আছে সেই মুক্ত ইলেকট্রনের উপর প্রযুক্ত লব্ধি বল কোন দিকে হবে না মাইনাস থেকে প্লাসের দিকে। প্লাসে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে এবং মাইনাসে বিকর্ষণ করবে। তার ফলে ইলেকট্রনগুলি মাইনাস থেকে অর্থাৎ ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে গতিশীল হবে। মুক্ত ইলেকট্রনগুলি ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে গতিশীল হবে, অর্থাৎ ইলেকট্রনের গতি এদিকে। কিন্তু আমরা তড়িৎ প্রবাহ ধরি প্লাস থেকে মাইনাসের দিকে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে গতিশীল হয় তড়িৎ পরিবহন তার বিপরীতে হয়। এদিকে হইল আমাদের তড়িৎ প্রবাহ, এদিকে তড়িৎ প্রবাহ। বা এমনও বলা যেতে পারে যে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে ধনাত্মক আধান যেদিকে যায় সেটাই হলো তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ। কিন্তু ধনাত্মক আধান একটা পরিবাহী তারের মধ্যে ধনাত্মক আধান বা প্রোটন বা কোনো ক্যাটায়ন মুভ করতে পারে না, যেটা যায় সেটা হলো ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন যেদিকে গতিশীল হয় তড়িৎ প্রবাহ তার বিপরীতে হয়। এটা আমরা অনেক আগের থেকে এই নিয়মটা আমাদের প্রচলিত, যেদিকে ইলেকট্রন যায় তার বিপরীতে তড়িৎ প্রবাহ হয়। এখন তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন কি? না, তড়িৎ প্রবাহ মাত্রার ডেফিনেশন এরকম যে কোনো একটা পরিবাহী তার আছে, সেই পরিবাহী তারের যে কোনো একটা প্রস্থচ্ছেদ নেওয়া হলো, সেই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ধরা যাক এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, অর্থাৎ একক সময়ে প্রবাহিত আধান কতটা না কিউ বাই টি। অর্থাৎ এই পরিবাহী তারের এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই সমান কিউ বাই টি। I সমান কিউ বাই টি। তড়িৎ প্রবাহ মাত্রা সমান প্রবাহিত আধান বাই সময়। প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক এসআই পদ্ধতিতে একক এম্পিয়ার। এসআই হলো আমাদের এম্পিয়ার। এম্পিয়ারের ডেফিনেশন হলো আই এর জায়গায় এম্পিয়ার, তাহলে কিউর জায়গায় হবে কুলম। 1 এম্পিয়ার সমান 1 কুলম বাই 1 সেকেন্ড। অর্থাৎ কোন একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হয়, 1 সেকেন্ডে 1 কুলম আধান প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর প্রবাহ মাত্রাকে 1 এম্পিয়ার বলে। এছাড়া আমাদের আরো একটি তড়িৎ প্রবাহ মাত্রার একক সিজিএস পদ্ধতিতে ব্যবহার করা হয়, সেটা হলো ইএমইউ প্রবাহ মাত্রা। 1 ইএমইউ প্রবাহ মাত্রা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান 10 এম্পিয়ার। 1 ইএমইউ প্রবাহ মাত্রা সমান 10 এম্পিয়ার। ইএমইউ প্রবাহ মাত্রা ডেফিনেশন আমরা ক্লাস 12 এ পড়ব, এখন সেটা পড়ছি না, এই ডেফিনেশনটা এখানে দেওয়া অনেক কষ্টকর বা সম্ভব নয়। যাই হোক, এই হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার ডাইমেনশন, তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা আই লেখা হয় বা সি লেখা হয় বা এ লেখা হয়, বিভিন্ন বইয়ে বিভিন্ন দেওয়া যেতে বিভিন্ন মাত্রা লেখা হয়, আই, সি বা এ। তাহলে যদি এরকম বলা হয় যে কোন একটি পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো প্রস্থচ্ছেদে 5 সেকেন্ড এ
10 মাইক্রোকুলম আধান প্রবাহিত হয়েছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত? না, তড়িৎ প্রবাহ মাত্রা I সমান Q/T। কিউ মানে কি? প্রবাহিত আধান। প্রবাহিত আধান কত? 10 মাইক্রো এম্পিয়ার, মাইক্রোকুলম্ব। 10 মাইক্রোকুলম আধান প্রবাহিত হয়েছে। তাহলে I সমান Q/T, 10 মাইক্রোকুলম বাই 5 সেকেন্ড। মাইক্রো মানে 10⁻⁻6, কুলম পার সেকেন্ড মানে এম্পিয়ার। তাহলে কত হইল? 2 × 10⁻⁻6 এম্পিয়ার সমান 2 মাইক্রো এম্পিয়ার। এটা হলো ওই পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 2 মাইক্রো এম্পিয়ার। যাক, এরকম আমাদের ছোটখাটো অঙ্ক থাকতে পারে। আচ্ছা, এরপর আমরা পড়ব ওহমের সূত্র। ওহম করেছিলেন কি না, কোন একটি পরিবাহী নিয়েছিলেন, সেই পরিবাহীর দু প্রান্তের মধ্যে একটি প্রান্তকে একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে এবং অন্য একটি প্রান্তকে ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করেন। এই পরিবাহী, এই যে এবি যে পরিবাহী, এই এবি পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করার জন্য একটি ভোল্টমিটারকে যুক্ত করেন এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে পরিমাপ করার জন্য একটি অ্যামিটারকে যুক্ত করেন। এবং এই যে ব্যাটারির বিভব বা এখানে অনেক যন্ত্রপাতি লাগিয়ে এই এ এবং বি প্রান্তের বিভব প্রভেদকে পরিবর্তন করে করে এই এবি তারের মধ্য দিয়ে কতটা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে সেটা ডিনোট করেন এবং একটি গ্রাফের সাহায্যে রিপ্রেজেন্ট করেছিলেন। এবং সেখান থেকে তিনি তার বিখ্যাত ওহমের সূত্রটি পাবলিশ করেন বা ওহমের সূত্রে উপনীত হন। যাই হোক, আমরা ধরি যে এই পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ ভি এবং যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে সেটা হলো আই, এবং ভি ভার্সেস আই এর একটা গ্রাফ বা একটা কিছু ডাটা নেওয়া হোক। এখানে নিচ্ছি, এখানে যেমন ভি এর মান যখন 0, অর্থাৎ এই দু প্রান্তের মধ্যে কোনো বিভব প্রভেদ প্রয়োগ করা হয়নি, অর্থাৎ ব্যাটারিটা যখন ডিসকানেক্ট ছিল, ব্যাটারিটা যোগই করিনি, তখন কারেন্ট কত হবে? 0 হবে। এরপরে ভোল্টেজটাকে যখন 1 ভোল্ট করা হলো, তখন কারেন্ট দেখা গেল 10 মিলি অ্যাম্পিয়ার। যখন 2 ভোল্ট ভোল্টেজটাকে করা হলো, তখন কারেন্ট দেখা গেল 20 মিলি অ্যাম্পিয়ার। 3 ভোল্ট করা হলো, তখন কারেন্ট দেখা গেল 30 মিলি অ্যাম্পিয়ার। 4 ভোল্ট যখন ভোল্টেজ করা হলো, তখন কারেন্ট দেখা গেল 40 মিলি অ্যাম্পিয়ার। এবং এই যে আই এবং ভি এর যে ডেটা, সেই ডেটা থেকে উনি আই ভার্সেস ভি গ্রাফ অঙ্কন করেন এবং এই গ্রাফ থেকে সহজে আমরা বলতে পারি যে এই গ্রাফটা যদি অঙ্কন করা হয় তাহলে সেটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এই গ্রাফটি থেকে লক্ষ্য করে তিনি বলেন যে ভি সমানুপাতিক আই। ভি কি না, পরিবাহীর দুটি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, এবং আই হলো আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। এবং তিনি তার সূত্রটি দিলেন যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। কি বলা হলো? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। যাই হোক, সূত্রটাকে আরেকবার লিখি, বা তোমরা লিখে নাও বই থেকে, বা যে নোটটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে সেখান থেকে লিখে নিতে পারো। তো যাই হোক, আমরা এটা একটা পরিবাহী নিচ্ছি। এই পরিবাহীর এইটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভিবি। ভি এ গ্রেটার দেন যদি ভিবি হয়, তাহলে এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা হবে। এবং এ ও বি এর মধ্যে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবিটাকে আমরা ভি লিখলাম। তাহলে ওহম বললেন যে ভি ইজ প্রপোর্শনাল টু আই, অর্থাৎ পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা পরস্পরের সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্নটা তোলার সময় আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেটাই হলো আমাদের আর। আর কি না, আর হলো
পরিবাহীর রোধ। এখানে এই যে সিম্বলটা, এই সিম্বলটা রোধের সিম্বল, রোধের সিম্বল। এই চিহ্নটা হলো আমাদের রোধের সিম্বল। আর কি না, পরিবাহীর রোধ। যদি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে আর কনস্ট্যান্ট হয়, আর ধ্রুবক। কখন না, যখন উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে আর হলো ধ্রুবক। উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থার কিছু পরিবর্তন হলে আর ধ্রুবক থাকে না, তাই ওহমের সূত্রে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কথাটা বলা হয়েছিল বা যোগ করেছিলেন। যাই হোক, ভি সমান হইলে আমাদের আর আই। এটাই হলো ওহমের সূত্রের গাণিতিক রূপ। এই ওহমের সূত্রের এই গাণিতিক রূপ থেকে আমরা রোধের সংজ্ঞা দিতে পারি। তাহলে ভি সমান যদি আর আই হয়, তাহলে আর আই সমান আমাদের ভি, আর আর সমান ভি বাই আই, অর্থাৎ পরিবাহীর রোধ সমান বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। অর্থাৎ কোন পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদ এবং পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রার অনুপাতকে রোধ বলে। এটা হলো রোধের মান কিভাবে নির্ণয় করা হবে তার তার একটা সূত্র। কিন্তু রোধের বাস্তবিক ডেফিনেশন হলো এরকম যে কোন একটা পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে যে আধান যাচ্ছে, সেই আধান যাওয়াটাকে বাধা দেয় তাকেই পরিবাহীর রোধ বলে। আধান যাওয়াটাকে বাধা দেয় তাকেই পরিবাহীর রোধ বলে। যেমন ধরো, এইটা একটা জলের পাইপ আছে, এইখান থেকে জল ফেলা হচ্ছে বা এইখান থেকে আমাদের ট্যাঙ্কির সাথে কানেক্ট করা আছে। তাহলে এটা জল প্রবাহ হচ্ছে, দেখা গেল যে এটা 1 সেকেন্ডে 1 লিটার জল পড়ছে, 1 সেকেন্ডে 1 লিটার জল পড়ছে। এখন যদি পাইপটাতে কিছু পাথর দেওয়া হয়, কোনো বাচ্চা ছেলে যদি কিছু পাথর এটার মধ্যে ফেলে দেয়, তাহলে কি হবে না, তাহলে দেখা গেল যে 1 সেকেন্ডে এখন 0.5 লিটার জল পড়ছে। প্রথমে যখন এটার মধ্যে কোনো পাথর টাথর ছিল না, কোনো জাম ছিল না এই পাইপটার মধ্যে, তখন 1 সেকেন্ডে 1 লিটার জল আসছে। এখন এই পাইপটাতে কিছু পাথর আমরা প্রবেশ করে নিলাম, পাথর ঢুকে নিয়েছি, জাম হয়ে গেছে কোনো কারণে, তখন দেখা গেল যে প্রত্যেক 1 সেকেন্ডে 0.5 লিটার জল আসছে। তাহলে এখানে এখানে আমাদের জল প্রবাহটা 1 লিটার থেকে 0.5 লিটার হওয়ার কারণ হলো যে এই যে পাইপটা আছে, সেই পাইপটার রোধ বৃদ্ধি পাচ্ছে। রোধ মানে জল আসাটাকে আটকাচ্ছে, রোধ করছে, বন্ধ করছে। তেমনি কোন একটি পরিবাহীর মধ্যে যখন একটা ইলেকট্রন যায়, বা একটা নয় একাধিক ইলেকট্রন যখন যায়, তখন এই পরিবাহীটা কিন্তু এমটি স্পেস নয়, ফাঁকা জায়গা নয়, শূন্যস্থান নয়। এর ভিতরে অনেক আয়ন আছে, অনেক পরমাণু আছে। তাহলে এই আয়ন বা পরমাণুগুলি বা আরো ইলেকট্রন যেগুলি আছে, সেগুলি এই ইলেকট্রনের যাওয়াটাকে আটকায়। ফলে এখানে যদি কিছু না থাকতো, তাহলে ইলেকট্রনটা যতটা দ্রুত যেতে পারত, এখানে এই যে পরমাণু বা আয়নগুলো থাকার জন্য ইলেকট্রনটাকে বারবার বাধার সম্মুখীন হতে হবে। এই যে বাধা, ইলেকট্রনটা গেল, একটা পরমাণুর সাথে ধাক্কা হইলো, গেল পিছনে পেছাইলো, কিন্তু তাকে সামনের দিকে যেতেই হবে, কারণ এইখানে কেউ একটা নেগেটিভ পোটেনশিয়াল আর এইখানে একটা কেউ পজিটিভ পোটেনশিয়াল দিয়েছে, তাই ইলেকট্রনটাকে পজিটিভ দিকে যেতেই হবে, ডান দিকে সরতেই হবে। কিন্তু যাচ্ছে একটা পরমাণুর সাথে ধাক্কা হচ্ছে, পিছনে পেঁচাইলো, আবার নেগেটিভ পোটেনশিয়ালটা ওকে সামনের দিকে ওর উপর বল প্রয়োগ করছে, তাহলে আবার সে সামনের দিকে আগাচ্ছে। আবার কোনো একটা পরমাণুর সাথে ধাক্কা হচ্ছে, পিছনে 2 পা পিছাইলো, আবার সামনের দিকে গেল। এভাবে সামনের দিকে 2 পা, পিছনের দিকে 1 পা পিছাতে ইলেকট্রনটা আমাদের মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে। এবং এই যে যাওয়ার সময় এই যে বাধা, এই যে পরমাণু, এই যে আয়ন, এই যে আরো ইলেকট্রন আছে, এই যে এরা যে বাধাটা দিচ্ছে, সেই বাধাটাই হলো পরিবাহীর রোধ। আমাদের পরিবাহীর রোধ। অর্থাৎ কোন একটি পরিবাহীর
অর্থাৎ কোন একটি পরিবাহীতে কোন পরিবাহীর যে ধর্মের জন্য পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়াটা বাধা পায় তাকেই পরিবাহীর রোধ বলে, তাকেই পরিবাহীর রোধ বলে। এবং রোধের মান হলো রোধ সমান বিভব প্রভেদ বাই প্রবাহ মাত্রা। এরপর আমরা রোধের একক তৈরি করব, রোধের মাত্রা তৈরি করব। ওকে, দেখো আর সমান ভি বাই আই। আর এর একক এসআই পদ্ধতিতে আর এর একক হলো ওহম। ওহম এটা ওমেগা, ক্যাপিটাল ওমেগা। ওমেগা 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 এম্পিয়ার। অর্থাৎ কোন একটি পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হইল ধরো 1 ভোল্ট এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা চলছে 1 এম্পিয়ার, তাহলে পরিবাহীর রোধটাকে বলা হবে 1 ওহম। কোন একটি পরিবাহীর দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ 1 ভোল্ট, পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা 1 এম্পিয়ার, তাহলে পরিবাহীর রোধকে বলা হবে 1 ওহম। 1 ওহম এটার সিজিএস একক সেরকম প্রচলিত নয়, তাই সিজিএস এককটা বলার দরকার নেই। আমরা এখানে এরপরে আর এর মাত্রা নির্ণয় করব। আর এর মাত্রা সমান কি হবে? আর মানে রোধের মাত্রা, আর মানে সার্বজনীন গ্যাস ধ্রুবক নয়, রোধের মাত্রা। রোধের মাত্রা কি হবে না ভি এর মাত্রা বাই আই এর মাত্রা। ভি এর মাত্রা কি? ভি সমান কি? ডাব্লিউ সমান হলে আমাদের কিউ ভি, তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ মানে কৃতকার্য, কৃতকার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 আর কিউর মাত্রা আই টি। তাহলে ভি এর মাত্রা কি এলো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 বাই আই টি। আর নিচে কি আছে? আই। আই হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কি দাঁড়ালো? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। এটা হলো আমাদের রোধের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই টু দি পাওয়ার মাইনাস 2। এটা হলো আমাদের রোধের মাত্রা। এইবারে আমরা এই ওহমের সূত্র কে কে পুরোপুরি মাইনে চলে বা মাইনে চলে না তার উপর ভিত্তি করে আমরা পরিবাহীকে দুই রকম ভাবে ভাগ করি, দুই রকম ভাবে ভাগ করি। একটা হলো ওহমীয় পরিবাহী, ওহমীয় পরিবাহী, আর একটা হলো আমাদের অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী। তাহলে আমাদের পরিবাহীকে আমরা দুই রকম ভাগ করছি, একটা হলো ওহমীয় পরিবাহী আর একটা হলো অওহমীয় পরিবাহী। যে সমস্ত পরিবাহী একটি বিস্তীর্ণ পাল্লার মধ্যে ওহমের সূত্র মানে চলে তাদেরকে বলা হয় ওহমীয় পরিবাহী। যেমন 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 আমাদের তামার তার, অ্যালুমিনিয়ামের তার, সোনার তার, রূপার তার, এরা ওহমীয় পরিবাহী। তবে কিনা যদি অনেক বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় তখন আমাদের আই ভার্সেস ভি গ্রাফটা আর সরল রেখা থাকে না, তখন সেটা একটুকু এরকম ভাবে উপর দিকে উঠে যায়। অর্থাৎ এতটা পর্যন্ত, এতটা ধরো 100, 200 ভোল্ট, 500 ভোল্ট, 1000 ভোল্ট পর্যন্ত তারা ওহমীয় পরিবাহীর মতো আচরণ করে। আর অওহমীয় পরিবাহী কি না? অওহমীয় পরিবাহী হলো যে সমস্ত পরিবাহী ওহমের সূত্রকে পুরোপুরি মেনে চলে না, বা যে সমস্ত পরিবাহীর আই ভার্সেস ভি গ্রাফ মূল বিন্দুগামী সরলরেখা হয় না। যেমন আমাদের অর্ধপরিবাহী বা পিএন সংযোগ ডায়োড বলে একটা জিনিস আমরা পড়ব, পিএন সংযোগ ডায়োড আমরা ক্লাস 12 পড়ব। তার ক্ষেত্রে আমাদের আই ভার্সেস যে ভি গ্রাফটা হয় সেটা এরকম, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরলরেখা নয়, মূল বিন্দুগামী সরলরেখা নয়, তাই এটা হলো আমাদের অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী। তাহলে ওহমীয় পরিবাহী কোনটা না? যাদের ক্ষেত্রে আই ভি যে গ্রাফ সেটা মূল বিন্দুগামী সরলরেখা। অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আই ভি গ্রাফটা আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হয় না, সরলরেখা হয় না।
ওকে, দেখছিলাম ভিডিওটা চলছে কি নাই, হচ্ছে কি না। অহমীয়, তাহলে অহমীয় পরিবাহী যেমন জার্মেনিয়াম, যেমন সিলিকন। এছাড়া আমাদের আরো একটা আছে অতি পরিবাহী। কিছু কিছু পদার্থ যেমন পারদে খুব নিম্ন চাপ এবং নিম্ন উষ্ণতাতে, খুব নিম্ন চাপ এবং নিম্ন উষ্ণতাতে কোনো রোধ শো করে না, অর্থাৎ পরিবাহী রোধ শূন্য হয়ে যায় বা খুব কম হয়ে যায়, এদেরকে অতি পরিবাহী বলে। সেগুলো আমাদের অহমীয় পরিবাহী নয়। এখানে আমাদের এই যে ওহমের সূত্রের যে গ্রাফ, সেই গ্রাফের নতি, এটা যদি থিটা হয় তাহলে টেন থিটাটা হলো নতি, এই জিনিসটা হলো আই, এটা হলো ভি। তাহলে টেন থিটা সমান কি হলো না আই বাই ভি। তাহলে নতির অন্যটা 1/10 থিটা সমান আই বাই 1/10 থিটা সমান হলো ভি বাই আই সমান আর। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন করা যেতে পারে এরকম, যে ধরো আমাদের কাছে আই ভার্সেস ভি গ্রাফ আছে দুটা পরিবাহীর জন্য। এ পরিবাহীর জন্য নিচের গ্রাফটা হয়েছে, বি পরিবাহীর জন্য উপরের গ্রাফটা হয়েছে। তাহলে কোন পরিবাহীর রোধটা বেশি? না দেখো, বি পরিবাহীর ক্ষেত্রে যে কোণটা তৈরি হয়েছে সেটা θ2, এ পরিবাহীর ক্ষেত্রে যে কোণটা তৈরি হয়েছে সেটা θ1। তাহলে আমাদের এ পরিবাহীর ক্ষেত্রে রোধ আর এ সমান কি 1/10 θ1, আর বি পরিবাহীর ক্ষেত্রে রোধ আর বি সমান 1/10 θ2। যেহেতু tan θ1 is greater than tan θ2, tan θ2 is greater than tan θ1, tan θ2 টা tan θ1 এর চাইতে বেশি, তাই এটা যদি বেশি হয় তাহলে এর রোধটা কম হবে। তাহলে এ পরিবাহীর রোধটা বেশি, এর রোধ বেশি, এর রোধ কম, এর রোধ বেশি, এর রোধ বেশি, বি এর রোধ কম হবে। এই সংক্রান্ত আরো আমরা অঙ্ক করতে পারি, যেমন কোন একটি পরিবাহী তার আছে, সেই পরিবাহী তারের দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ হলো তোমার 12 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 2 এম্পিয়ার। তাহলে পরিবাহীর রোধ কত? না পরিবাহীর রোধ আর সমান কি না ভি বাই আই। এখানে ভি কত আছে 12 ভোল্ট আর আই কত আছে 2 এম্পিয়ার, মানে হলো 6 ওহম। 6 ওহম হলো পরিবাহীর রোধ, 6 ওহম হলো পরিবাহীর রোধ। যাই হোক, অহমীয় পরিবাহী হোক বা অহমীয় পরিবাহী হোক, যে কোনো মুহূর্তে ভি সমান আর আই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, ভি সমান আর আই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল, প্রযোজ্য যে কোনো মুহূর্তে। আমাদের কি হয় অহমীয় পরিবাহীর ক্ষেত্রে, বিভিন্ন টেম্পারেচারে বা ভোল্টেজের প্রযুক্ত বিভবের মান অনুসারে পরিবাহীটির রোধের পরিবর্তন হয়। তাই পুরা অংশটাতে আই ভার্সেস ভি গ্রাফটা মূল বিন্দুগামী সরলরেখা হয় না, কিন্তু যে কোনো ইনস্ট্যান্টে, ধরো এরকম একটা গ্রাফ হয়েছে, যে কোনো ইনস্ট্যান্টে আমাদের যে কোনো ইনস্ট্যান্টে রোধ নির্ণয় করতে গেলে আর সমান ভি বাই আই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। আর সমান ভি বাই আই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে। যে কোনো মুহূর্তে যদি রোধ নির্ণয় করতে হয় তাহলে আর সমান ভি বাই আই ফর্মুলা ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা হয় যে কোনো অহমীয় বা অহমীয় পরিবাহীর ক্ষেত্রে। যাক, এই হলো ওহমের সূত্র এবং রোধের শুরু। এরপর আমরা পরিবাহীর রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখব। পরিবাহীর রোধ আর কি কি বিষয়ের উপর নির্ভর করে? তো পরিবাহীর রোধ আমাদের তিনটা জিনিসের উপর নির্ভর করে। একটা হলো তিনটা বা আরো বেশি হতে পারে, তাপ যদি ধরা হয়, চাপ, উষ্ণতা। তো আমরা প্রথমত এখানে দেখছি যে রোধ পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে। ধরা যাক এই একটা রোড, এটা হলো এ রোড, এটা হলো বি রোড। এ রোডের এই যে দৈর্ঘ্যটা, এটা হলো 1 কিলোমিটার, এই দৈর্ঘ্যটা হলো 2 কিলোমিটার।
এই রোডটা যতটা চওড়া, আমাদের এ রোডটা যতটা চওড়া, বি রোডটাও ঠিক ততটাই চওড়া, এবং এ রোডটাতে যেরকম ভিড় আছে, যেরকম লোকজন আছে, গাড়ি টাড়ি আছে, বি রোডটার ক্ষেত্রেও ঠিক সেরকমই লোকজন আছে, সেরকমই লোকজন আছে এবং সেরকমই গাড়ি টাড়ি আমাদের আছে। এখন এখান থেকে যদি আমাদের সাইকেলে কেউ যায়, এইটাতে 1 কিলোমিটার যেতে যতটা সময় লাগবে, 2 কিলোমিটার যেতে তার থেকে তো বেশি সময় লাগবে কি। এবং হ্যাঁ, গতিবেগ কনস্ট্যান্ট আছে, যে এই লোকটি এক সমবেগে এ রোডের মধ্য দিয়েও যেতে চায়, বি রোডের মধ্য দিয়েও যেতে চায়। তাহলে এখানে এর 1 কিলোমিটার যাওয়ার সময় যতটা বাধার সম্মুখীন হতে হবে বা যতটা কষ্ট করতে হবে, বি রোডের মধ্যে দিয়ে 2 কিলোমিটার যেতে গেলে তার থেকে বেশি কষ্ট করতে হবে বা বেশি রোধের সম্মুখীন হতে হবে। অর্থাৎ আমাদের রোডটা, এই রোডের যে রোধ সেটা তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, যত বেশি দূর যেতে হবে তত আমাদের বেশি কষ্ট করতে হবে। তেমনি অনেকটা পরিবাহীর ক্ষেত্রে, এটা একটা পরিবাহী, এই পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয় এবং পরিবাহীর রোধ যদি আর হয়, তাহলে আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক এল, আর সমানুপাতিক এল। তবে হ্যাঁ, এই পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তা কনস্ট্যান্ট থাকতে হবে এবং পরিবাহীর উপাদান কনস্ট্যান্ট থাকতে হবে। অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে দুটা তামার তার আছে, একই প্রস্থচ্ছেদের দুটা তামার তার আছে, একটা তামার তারের দৈর্ঘ্য হইল 1 মিটার, আর একটি তামার তারের দৈর্ঘ্য হইল 2 মিটার। তাহলে 2 মিটার দৈর্ঘ্যের তারটির রোধ বেশি হবে। 2 নম্বরে হইল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। ধরা যাক এখানে একটা রোড আছে, একটা সরু গলি আছে, আর একটা মোটা রাস্তা আছে। দুটার লেন্থ আমরা সমান রেখেছি, দুটার লম্বাটা আমরা রেখেছি 1 কিলোমিটার করে, দুটা রাস্তায় 1 কিলোমিটার চওড়া। তো এই সরু গলিটা 5 ফুটের গলি, আর এখানে রোডটা হলো আমাদের হয়তো 50 ফুট, 50 ফুট। তাহলে এই সরু গলির মধ্যে দিয়ে 1 কিলোমিটার যেতে হবে, আর এই মোটা মোটা রোডটার মধ্যে দিয়ে 1 কিলোমিটার যেতে হবে। শুধু একজনকে নয়, একসাথে যদি অনেকজন যায়, কোনো একটা পরিবাহী তারের মধ্যে একটা ইলেকট্রন যায় না, একসাথে অনেক ইলেকট্রন যায়। তাহলে আমরা দেখবো যে এই 5 ফুটের যে রোড, এই যে পাতলা সরু গলিটা আছে, এই সরু গলিটার মধ্যে দিয়ে যেতে বেশি কষ্ট হবে, কারণ এটা তো ভিড় আছে, লোকজন আছে, আমাদের এটা তো লোকজন আছে। কিন্তু মোটা রাস্তাটা যদি মোটা হয়, তাহলে আমাদের রোদটা বাধাটা কম পাবো, আমরা এদিকে ওদিকে বাঁকার সুযোগ পাবো বেশি। তার জন্য যদি দুটা পরিবাহী তার থাকে, দুটা পরিবাহী তার, তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা আলাদা কিন্তু তাদের দৈর্ঘ্য সেম আছে এবং উপাদান একই আছে, সেক্ষেত্রে বলতে পারি যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়। অর্থাৎ আর সমানুপাতিক 1/a, আর সমানুপাতিক 1/a যখন দৈর্ঘ্য এবং উপাদান উপাদান একই থাকে। এছাড়া 3 নম্বরে হইল যে পরিবাহীর রোধ উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে। কিভাবে না, ধরো দুটো একই রকমের রোড আছে, কিন্তু একটা বেশ মসৃণ, বেশ নতুন রোড, নিউ রোড, আর একটা অনেক দিন আগের রোড, অনেক পাথর টাথর বেরিয়ে আছে, পাথর টাথর বোল্ডার বেরিয়ে আছে। এখন দুটার মধ্যে দিয়ে যদি আমাকে যেতে হয়, দুটার মধ্যে দিয়ে 1 কিলোমিটার যেতে হয়, তাহলে মসৃণ রোডটাতে আমার যাতে কষ্ট কম হবে, কিন্তু এই পাথরটা যেটা বেরিয়ে আছে, অনেক দিনের পুরানো রোড যেটা আছে, তার মধ্যে দিয়ে যেতে অনেক বেশি কষ্ট হবে। তো এটার জন্য বলতে পারি যে আমাদের এখানে রোড, যে দুটো রোড আছে তার দৈর্ঘ্য কি আছে, চওড়াটাই কি আছে, শুধুমাত্র এটা কি দিয়ে তৈরি বা কেমন অবস্থায় আছে তার উপর নির্ভর করে আমাদের এই রাস্তার রোধটা তৈরি হচ্ছে। তেমনি আমাদের পরিবাহী আছে, সেই পরিবাহীর রোধটা কতটা হবে সেটা শুধুমাত্র তার দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নয়, তার সঙ্গে সঙ্গে তার উপাদানের উপর নির্ভর করে, তার উপাদানের উপরও নির্ভর করে, তাহলে উপাদানের উপর নির্ভর করে। যাই হোক, আমরা পাইলাম একবার আর সমানুপাতিক এল, দ্বিতীয়বার পাইলাম আর সমানুপাতিক 1/a। এদেরকে যদি একসাথে কম্বাইন করা হয়, তাহলে আর সমানুপাতিক কি হবে, L/a, or আর সমান রো L/a। এই যে রো, এইটা হইলো আমাদের একটা ধ্রুবক, এটা হলো আমাদের একটা
ধ্রুবক। আর সমান রো এল বাই এ, এটা হলো ধ্রুবক। এই জিনিসটাই, এই রোটা আমাদের পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, ইয়াকে পরিবাহীর রোধাঙ্ক বলে, পরিবাহীর রোধাঙ্ক বলে। তাহলে রো হলো পরিবাহী রোধাঙ্ক, এটা এই রোধাঙ্কটা পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে। যাক, এরপর রোধাঙ্কের ডেফিনিশন আমরা পড়ব। আচ্ছা, যাই হোক, এছাড়া আমাদের পরিবাহীর রোধ এই তিনটা জিনিস ছাড়া উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে, আবার অর্ধ পরিবাহীর রোধ কমে। চাপের উপর অনেক পদার্থ আছে যাদের রোধ চাপের উপর নির্ভর করে, চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, বিস্মাত ধাতুর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, তেমনি কতটা আলো পড়েছে তার উপর নির্ভর করে। এই সমস্ত অনেক জিনিসের উপরেই নির্ভর করে, কিন্তু সেগুলো বিশেষ বিশেষ কিছু ধাতু। কিন্তু বেশিরভাগ পরিবাহী আমাদের চারটে জিনিসের উপর ডিপেন্ড করছে, নির্ভর করছে। একটা হলো পরিবাহীর দৈর্ঘ্য, একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একটা উপাদান এবং একটা উষ্ণতা। এরপর আমরা চলে যাব পরিবাহীর রোধাঙ্কেতে। পরিবাহীর রোধাঙ্ক, এই যে আর সমান রো এল বাই এ আমরা পড়লাম, আর সমান রো এল বাই এ পড়েছি, আর সমান রো এল বাই এ, রো এল বাই এ। তাহলে রো সমান কত না আর এ বাই এল, আর এ বাই এল, আর এ বাই এল। যদি এল সমান 1, এ সমান 1 হয়, তাহলে রো সমান কত আর। অর্থাৎ কোন একটি পরিবাহী আছে, সেই পরিবাহীর দৈর্ঘ্য 1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1, তাহলে পরিবাহীর দুটি প্রান্তের মধ্যে, দুটি বিপরীত তলের মধ্যে, তলের মধ্যবর্তী যে রোধ তাকেই বলা হবে পরিবাহীর রোধাঙ্ক। বা এর ডেফিনেশন আলাদাভাবেও কেউ দিতে পারে। আমরা কি করলাম না, একটা ঘনক নিলাম, সেই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1, দৈর্ঘ্য 1। তাহলে একটা একক বাহু বিশিষ্ট একটি ঘনকের দুটি বিপরীত তলের, এই তল আর এই তল, বা এই তল আর এই তল, দুটি বিপরীত তলের মধ্যবর্তী যে রোধ, বিপরীত তলের মধ্যবর্তী যে রোধ, তাকেই ওই ঘনকের উপাদানের রোধাঙ্ক বলে, ওই ঘনকের উপাদানের রোধাঙ্ক বলে। কি বলা হলো, যে একটি একক বাহু বিশিষ্ট একটি পরিবাহী ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রোধকেই ওই ঘনকের উপাদানের রোধাঙ্ক বলে। এবং রোধাঙ্কের একক কি হবে, দেখো আর সমান রো এল বাই এ, তাহলে রো এর একক সমান হলে আর এর একক, দ্যাট ইজ ওহম, এ এর একক কি বর্গমিটার, বাই মিটার, দ্যাট ইজ ওহম মিটার। আবার অনেক সময় আমাদের সিজিএস এ বলা হয় এরকম ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার। এই যে রোধাঙ্কের ঠিক অন্যান্য যেটা 1/ρ, এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ক এর অন্যান্যকে পরিবাহিতাঙ্ক বলে। এবং রোধের অন্যান্য যেটা 1/r, এইটাকে বলা হয় পরিবাহিতা, এটা পরিবাহিতা। এর একক ওহমের ঠিক উল্টা, ওহমের ঠিক উল্টা, এম আগে, এইচ তারপরে এমএইচও, মো, বা সিম্বল ঠিক উল্টা। তাহলে সিগমার একক কি হবে না, এর একক হবে মো সেন্টিমিটার ইনভার্স বা মিটার ইনভার্স। এই যে মো, এটাকে অনেক সময় সিমেন্সও বলে। যাই হোক, এটি হলো আমাদের পরিবাহী রোধাঙ্ক। পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে, পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। আমাদের তড়িতের সুপরিবাহী যে পদার্থগুলি আছে, তাদের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হলে রোধাঙ্ক বৃদ্ধি পায়। না, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ কেন বৃদ্ধি পায় না, উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহীর ভিতরে যে সমস্ত পরমাণুগুলো আছে তাদের গতিবেগ বৃদ্ধি পায়, বা গতিতে তারা তাদের সাম্যাবস্থান থেকে উপরে নিচে যে সব সময় যাওয়া আসা করে, তার অ্যামপ্লিচিউড, বিস্তারটা বৃদ্ধি পায়।
ফলে আমাদের এখানে যে সমস্ত লোকজনগুলো আছে, যে সমস্ত পরমাণুগুলো আছে, সেগুলো যদি এদিকে ওদিকে বেশি ছুটাছুটি করতে থাকে, বেশি যাওয়া আসা করতে থাকে, তখন একটা ইলেকট্রন, যে ইলেকট্রনটা যাওয়ার জন্য আমাদের তড়িৎ পরিবহন হওয়া উচিত ছিল, সেই ইলেকট্রনটা যখন যাচ্ছে তখন বেশি ধাক্কা হয়। যেমন ধরো এই একটা রোড আছে, এই রোডের মধ্যে লোকজন আছে, লোকজন সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা ইলেকট্রন এদিক থেকে যাচ্ছে, বা আমি বা অন্য কেউ, কেউ একজন যাচ্ছে, কোনো একটা যাত্রী যাচ্ছে, সাইকেলে করে যাচ্ছে। যে লোকজনগুলো যদি চুপচাপ দাঁড়ায় থাকে বা আরামসে যদি মুভ করতে থাকে, তাহলে এরকম ভাবে লোকটি বেরিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে যদি এইখানে কোনো একটা ষাঁড় গরু ঢুকে যায়, বা কোনো একটা যদি বোম ফাটে যায়, কোনো একটা বোমা বিস্ফোরণ হয়ে যায়, তাহলে কি হবে, লোকগুলা এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতে চাইবে। তখন কিন্তু যাত্রীরা যখন যাবে, তখন বিভিন্ন লোকের সাথে ধাক্কা হবে। ফলে প্রথমে ও এখান থেকে এইখানে যাতে যতটা সময় লাগছিল, পরে কিন্তু তার থেকে অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ তাকে অনেক বেশি রোধের সম্মুখীন হতে হবে। তেমনি কোন একটা পরিবাহীর যদি উষ্ণতা বৃদ্ধি হয়, তাহলে তার পরমাণুগুলোর গতিবেগ বৃদ্ধি হয়, ফলে ইলেকট্রনের সাথে সেই পরমাণুগুলোর ধাক্কাধাক্কির সংখ্যা বৃদ্ধি পায় এবং পরিবাহী রোধ বৃদ্ধি হয়। যদি আমাদের জিরো কেলভিনে কোন একটা পরিবাহীর রোধাঙ্ক রো জিরো হয়, তাহলে টি উষ্ণতার রোধ হবে রো সমান রো জিরো ইন্টু 1+α_T প্লাস বিটা টি স্কোয়ার, এরকম একটা ফর্মুলা। আরো এরকম চলতে থাকে, আলফা বিটা এগুলা কনস্ট্যান্ট, এগুলা পরিবাহী অনুসারে এদের ভ্যালুগুলো হয়। এবং রো ভার্সেস টি গ্রাফটা যদি কেউ অঙ্কন করে, রো ভার্সেস টি গ্রাফ, রো ভার্সেস টি ক্যাপিটাল টি গ্রাফ আঁকতে পারো, তাহলে সেক্ষেত্রে এরকম গ্রাফটা হবে। এটা জিরো থেকে না শুরু করাই ভালো বটে, এরকম একটা জায়গা থেকে শুরু করো, রো ভার্সেস টি গ্রাফ। তেমনি উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী রোধের পরিবর্তনের ক্ষেত্রে এইরকম একটা ফর্মুলা আছে, আর সমান আর জিরো ইন্টু 1+α_T। এটা সেই ক্লাস 9 একটা ফর্মুলা ছিল, এল সমান এল জিরো ইন্টু 1+α_Tর মতো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ছিল আলফা, এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক হইল আলফা। ঠিক আছে, এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক হইল আমাদের আলফা। এই হলো পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, এরপর আমরা রোধের আরেকটা জিনিস পড়বো, সেটা হলো রোধের সমবায়, রোধের কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, রোধের সমবায়। রোধের সমবায়, রোধকে আমরা দুভাবে যুক্ত করছি, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়ে। আবার এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়কে যদি মিক্সিং করে দেওয়া হয়, তাহলে সেটাকে বলা হয় মিশ্র সমবায়। তো যাই হোক, আমরা শুরু করছি রোধের সমবায়। রোধের সমবায় মানে কানেকশন, কিভাবে কানেকশন করা হয়। তো প্রথম আমরা চলে যাই শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন। রোধের শ্রেণী সমবায়ে কি করা হয় না, একটা রোধের শেষ প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের শেষ প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত, এইভাবে যুক্ত করা হয়। তো ধরা যাক আমাদের এখানে তিনটি রোধ আছে, একটি R1, একটি R2, একটি R3। এইটা এ বিন্দু, আমাদের R1 রোধের শেষ প্রান্ত বি, সেই বি এর সাথে R2 রোধকে যুক্ত করা হয়েছে। R2 রোধের শেষ প্রান্ত সি, সেই সি এর সাথে R3 রোধের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে, এবং শেষে যে পয়েন্টটা আছে সেটা ডি। এই যে এ এবং বি এর মধ্যে একটি ব্যাটারিকে যুক্ত করা হয়েছে, একটি ব্যাটারিকে যুক্ত করা হয়েছে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা চলবে। এই প্রতিটি আমাদের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান থাকে। এইখানে যতটা কারেন্ট ঢুকবে, আমাদের এইখানে ততটা কারেন্টই বের হবে, কারণ এখানে কারেন্ট জমা হওয়ার কোনো জিনিস রাখা নেই, কোনো ব্যাটারি রাখা নেই। যেমন ধরো আমাদের কাছে তিনটে জলের পাইপ আছে, তিনটে জলের পাইপের রোধ আলাদা আলাদা, তিনটে জলের পাইপের রোধ আলাদা। এর রোধ R1, এর রোধ R2, এর রোধ R3। দেখো এটা সরু আছে, তারপর মোটা আছে, তারপর মোটা আছে, তাহলে রোধ আলাদা আলাদা। এরপরে কি হবে না, এইখানে আমি যদি প্রত্যেক সেকেন্ডে 10 লিটার জল ফেলি, তাহলে এইখান থেকে আমাদের 10 লিটার জলেই বেরাবে, কারণ এইখানে যতটা প্রত্যেক সেকেন্ডে 10 লিটার জল এখানে ঢুকাচ্ছি, তাহলে এখানে প্রত্যেক সেকেন্ডে 10 লিটার জলেই বেরাবে, কারণ মাঝে জল জমার কোনো জায়গা নেই।
হ্যাঁ, এইখানে হয়তো জলের গতিবেগটা বেশি থাকবে আর এইখানে জলের গতিবেগটা কম থাকবে, কিন্তু প্রতি সেকেন্ডে এইখানে যদি 10 লিটার জল প্রবেশ করে তাহলে এখান থেকে 10 লিটার জলেই বাইরে বেরাবে। তাই আমরা বলি বা তাই দেখা যায় শ্রেণী সমবায়ে আমাদের প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সমান থাকে। তো ধরা যাক প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I। তাহলে এখন আমাদের R1 রোধের দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ VA মাইনাস VB। দেখো তড়িৎ প্রবাহ মাত্রা A থেকে B তে যাচ্ছে, B থেকে C তে, C থেকে D তে। তাহলে আমরা বলবো যে VA ইজ গ্রেটার দেন VB ইজ গ্রেটার দেন VC ইজ গ্রেটার দেন VD। এই প্রান্তের বিভব বেশি B এর তুলনায়, B তার থেকে কম হলে C, তার থেকে কম হলে D। তাহলে VA মাইনাস VB সমান আমরা বলতে পারি IR1, তেমনি ভিবি মাইনাস ভিসি সমান বলতে পারি IR2 ওহমের সূত্র থেকে, তেমনি ভিসি মাইনাস ভিডি সমান হলো IR3। যদি তিনটে সমীকরণকে যোগ করি তাহলে ভিবি গুলো কাটি যাচ্ছে, বাঁচলো কি না ভিএ মাইনাস ভিডি সমান I কমন হলো R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস R2 প্লাস R3, R1 প্লাস R2 প্লাস R3। এখন R1 প্লাস R2 প্লাস R3। এখন আমরা আরেকটা জিনিস এখানে লিখবো, সেটা হলো তুল্য রোধ। তুল্য রোধ হলো যে এই তিনটি রোধ বা যতগুলো রোধ কানেকশন করা হয়েছে সেই রোধগুলোর পরিবর্তে আমরা একটা এমন রোধ যুক্ত করলাম, এমন এক রোধ যুক্ত করলাম যেন তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ, এই যে এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ একই থাকে, অর্থাৎ এ বিন্দুর বিভব ভিএই যেন থাকে আর ডি বিন্দুর বিভব ভিডিএই যেন থাকে, এবং এই রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যেন আই থাকে। তখন এইখানে যে রোধটা যুক্ত করলাম তারই নাম হলো তুল্য রোধ। তুল্য রোধ জিনিসটা কি? তুল্য রোধ জিনিসটা কি? তুল্য রোধ হলো যে এই রোধের যে সমবায়, এই রোধের সমবায়ের পরিবর্তে আমরা এমন একটি রোধ লাগাইলাম যে রোধটা লাগানোর ফলে ওই রোধের দু প্রান্তের বিভব প্রভেদ আগের মতোই আছে, আগের ততটাই আছে, এবং আগে প্রতিটি রোধ আগে যে তড়িৎ প্রবাহ মাত্রা ছিল এখন তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক ততটাই আছে। তখন আমরা এই আর রোধকে R1, R2 এবং R3 রোধের তুল্য রোধ বলবো। অর্থাৎ এই ছবিটা থেকে আমরা বলতে পারি VA মাইনাস VD সমান I ইন্টু R। তাহলে দেখো এই দুটো সমীকরণের বাঁ দিক সমান আছে, তাহলে ডান দিকেও সমান হতে হবে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে IR সমান I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। I কেটে যাচ্ছে, তাহলে কত হইলো না R সমান R1 প্লাস R2 প্লাস R3। দেখো শ্রেণী সমবায়ে রোধগুলো আমাদের যোগ হয়, রোধগুলো যোগ হয়। তাহলে অনেকগুলো রোধকে নিয়ে যদি কেউ বলে যে এর থেকে বেশি একটা রোধ তৈরি করো, সেক্ষেত্রে আমরা কি করবো না শ্রেণী সমবায় যোগ করব। যেমন ধরো একটা 3 ওহমের রোধ আছে, তার সাথে একটা 4 ওহমের রোধ আছে, তার সাথে একটা 5 ওহমের রোধ আছে, শ্রেণীতে যুক্ত আছে। তাহলে এর দু প্রান্তের মধ্যে যে তুল্য রোধ সেটা কত হবে? আর সমান 3 যুক্ত 4 যুক্ত 5, 4 5 9 3 12 ওহম, 12 ওহম। এই জিনিসটাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়, রোধের শ্রেণী সমবায়। এরপরে আমরা চলে যাব রোধের সমান্তরাল সমবায়। এরপর আমরা যে জিনিসটাতে যাব সেটা হলো রোধের সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়। দেখো রোধের সমান্তরাল সমবায়ে কি করা হয় না, যে সমস্ত রোধগুলো দেওয়া আছে সেই রোধগুলির একটি প্রান্ত একসঙ্গে এবং অপর প্রান্ত আর অন্য বিন্দুর সাথে অন্য প্রান্তে যুক্ত করা হয়, অন্য একটি বিন্দুর সাথে যুক্ত করা হয়। যেমন ধরো R1, R2, R3 তিনটা রোধ আছে। R1, R2, R3 প্রত্যেকটারই বাম প্রান্তটাকে একটি বিন্দুতে যোগ করা হয়েছে এবং ডান প্রান্তটাকে একটি বিন্দুতে যোগ করা হয়েছে, আর একটি বিন্দুতে যোগ করা হয়েছে, এবং এখানে যে সমবায়টা তৈরি হবে সেটাকে বলা হবে সমান্তরাল সমবায়, রোধের সমান্তরাল সমবায়। এখানে একটা ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারির এদিকটা প্লাস এদিকটা মাইনাস। এখানে ধরো I কারেন্ট ফ্লো হচ্ছে, I কারেন্ট প্রবেশ করেছে। এই I কারেন্টের একটি অংশ R1, অন্যটি R2, অন্যটি R3 মধ্য দিয়ে যাবে। ধরো R1 এর মধ্য দিয়ে কারেন্ট I1, R2 এর মধ্য দিয়ে কারেন্ট I2 এবং R3 এর মধ্য দিয়ে কারেন্ট I3।
এখন I1 I2 বা I3 এর মান সমান হতেও পারে আবার নাও পারে। যদি R1 R2 R3 সমান সমান হয় তাহলে I1 I2 I3 সমান সমান হবে, কিন্তু যদি R1 R2 R3 এর ভ্যালু আলাদা আলাদা হয় তাহলে I1 I2 I3 ও আলাদা আলাদা হবে। যেমন ধরো আমরা কি করলাম, একটা একটা জলের পাইপ আছে, যেটা একটা একটা খাল আছে, একটা নালা আছে, এটা একটা নালা। এখন এই নালাটার থেকে আমরা তিনটা নালা বানিয়েছি। এই 1 নম্বর নালা, 2 নম্বর নালা, আর একটা আমরা নিয়েছি 3 নম্বর। দিয়ে আবার ঘুরে যোগ করলাম, আবার ঘুরে যোগ করলাম। দেখো আমাদের 2 নম্বর নালাটা সবচেয়ে সরু আছে, 1 নম্বর নালাটার মাঝারি আছে, আর 3 নম্বর নালাটা সবচেয়ে মোটা আছে, অর্থাৎ প্রত্যেকটা নালার রেজিস্ট্যান্স আলাদা আলাদা আছে। যদি আমরা ধরি যে এখানে আমাদের 50 লিটার, প্রত্যেক সেকেন্ডে 50 লিটার যাচ্ছে জল, তাহলে তিনটি নালায় কিন্তু সমান সমান জল যাবে না, এইটাই বেশি যাবে। এইটাই ধরো যাচ্ছে আমাদের 30 লিটার, এটা যাচ্ছে আমাদের 20 লিটার বা 25 লিটার, এটা যাচ্ছে আমাদের 25 লিটার। তারপরে এইটাই যাবে ধরো 15 লিটার, আর এইটাই যাবে 10 লিটার, দিয়ে আবার যোগ হয়ে এইখানে কতটা হবে না 50 লিটারই হবে। তো যে নালাটা সরু আছে, আমাদের জল বেশি যাবে কোনটায় না, যে নালাটা মোটা আছে সেটাই বেশি জল যাবে, যে নালাটা সরু আছে সেটাই কম জল যাবে। যারা গ্রামের ছেলে মেয়ে তারা এসব দেখেছিস চাষ করার সময়, যে কোনটায় বেশি জল যাবে কোনটায় কম জল যাবে। তেমনি আমাদের এখানে যে রোদটা কম তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যাবে, যে রোদটা বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে। রোদ বেশি তো কারেন্ট কম হবে, রোদ কম তো কারেন্ট বেশি হবে। তো যাই হোক, আমরা এই সার্কিটটার এইটা এ পয়েন্ট দিলাম, এইটা বি পয়েন্ট দিলাম। এখন দেখো এ পয়েন্টের বিভব যদি VA হয়, বি পয়েন্টের বিভব যদি VB হয়, তাহলে দেখো R1 এর একটা প্রান্ত কত ভোল্ট, একটা প্রান্তের বিভব কত VA, R1 এর অন্য প্রান্তের বিভব কত VB। কারণ এটা তিনজনেরই বাঁ দিকের পয়েন্ট বটে, বিটা তিনজনেরই ডান দিকের পয়েন্ট বটে। তাহলে R1 এর ক্ষেত্রে আমরা বলতে পারি VA মাইনাস VB সমান I1 R, और I1 সমান VA মাইনাস VB বাই R, I1 সমান VA মাইনাস VB বাই R1। তেমনি দেখো R2 ক্ষেত্রেও বাঁ প্রান্তটার বিভব কত VA, ডান প্রান্তের বিভব কত VB। তাহলে I2 এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I2 সমান কত হবে না, অনুরূপে হবে VA মাইনাস VB বাই R2। তেমনি দেখ আর থ্রির বাঁ দিকের বিভব কত VA, আর ডান দিকের বিভব কত VB। তাহলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I3 সমান VA মাইনাস VB বাই R3। এখন এই যে I কারেন্টে গেছে সেটাই তো 3 ভাগ হয়েছে, এটা I1 হয়েছে, এটা I2 হয়েছে, এটা I3 হয়েছে। তাহলে আমরা বলতে পারি I সমান I1 প্লাস I2 প্লাস I3। এটা কারশফস ল বলে, কারশফের সূত্র পড়াবো টুয়েলভে। I সমান I1 প্লাস I2 প্লাস I3। এখন দেখো তুল্যরোধ মানে কি না, এ আর বি প্রান্তের মধ্যে ওই অতগুলা রোধের পরিবর্তে এমন একটা রোধ লাগালি যে এ প্রান্তের বিভব VA রইল, আর বি প্রান্তের বিভব VB রইল, এবং মূল প্রবাহ মাত্রাটা I রইল। অর্থাৎ অর্থাৎ তুল্যরোধ R হলে VA মাইনাস VB সমান কত IR। তাহলে I সমান কত VA মাইনাস VB বাই R। দেখ এখানে বসাই দিচ্ছি, এখানে I এর জায়গায় কত VA মাইনাস VB বাই R সমান VA মাইনাস VB বাই R1 প্লাস VA মাইনাস VB বাই R2 प्लस VA माइनस VB बाई R3, और VA माइनस VB बाई R समान VA माइनस VB 1 बाई R1 प्लस 1 बाई R2 प्लस 1 बाई R3। এটা কেটে গেল, দেখো এটা যদি কেটে যায় তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াবে না, সমীকরণটা দাঁড়াবে 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। অর্থাৎ R1 R2 R3 তিনটা রোধকে যদি সমান্তরাল সমবায়ে রাখা হয় তাহলে তুল্যরোধ R হলে 1 বাই R সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3।
তুল্য রোধ 1/r প্লাস 1/r2 প্লাস 1/r3 লয়, তুল্য রোধের অন্যান্য বা 1/r 1 বাই তুল্য রোধ সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। ওকে, যেমন ধরো যে আমাদের তিনটা রোধ আছে, এই রোধ এটা হলো 2 ওহম, এটা হলো 4 ওহম, আর এটা হলো 8 ওহম, তিনটা সমান্তরাল সমবায়ে আছে। এদের তুল্য রোধ যদি আর হয় তাহলে 1/r সমান 1/2 যুক্ত 1/4 যুক্ত 1/8 সমান কত লসাগু হলো 8, 4 দুগুণে 8, আর আর সমান কত হবে না 8/7। এই 8/7 সংখ্যাটা দেখো, 8/7 মানে হলো 1/1/7, 1/1/7 2 এর লে কম বটে, 4 এর লে কম বটে, 8 এর লে কম বটে। তাহলে অনেকগুলা রোধকে যুক্ত করে যদি একটা কম রোধ তৈরি করতে হয়, করার কথা থাকে, তাহলে আমাদের এরকম ভাবে সমান্তরাল সমবায়ে রোধগুলাকে যোগ করতে হবে। সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সর্বনিম্ন রোধটার থেকেও কম হয়, সর্বনিম্ন রোধের থেকেও কম হয়। একটা প্রশ্ন থাকে এরকম, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সর্বনিম্ন রোধটির থেকেও ক্ষুদ্র হয়, রোধটির থেকেও ক্ষুদ্র হয়। কিভাবে দেখো, আমরা জানি 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এন্ড সো অন, এরকম চলতে থাকে। তিনটা রোধ থাকলে কি হইতো, 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তো এই তিনজনের মধ্যে কেউ একজন তো ছোট বটে, ধরি যে r1 সবচাইতে ছোট, r1 r2 থেকেও ছোট বটে, r1 r3 থেকেও ছোট বটে, অর্থাৎ r1 ক্ষুদ্রতম, r1 ক্ষুদ্রতম। তাহলে আমরা করতে পারি 1/r মাইনাস 1/r1 সমান 1/r1 সরি 1/r2 প্লাস 1/r3। দেখো এটা পজিটিভ, কারণ রোধ সবসময় ধনাত্মকই হয়, আমরা তো ক্লাস 10 এ। তাহলে 1/r মাইনাস 1/r1 সমান কি গ্রেটার দেন 0 और 1/r গ্রেটার দেন কত 1/r1 और r ইজ লেস দেন r1, অর্থাৎ তুল্য রোধ r1 এর থেকেও কম, তুল্য রোধ r1 এর থেকেও কম, এবং r1 টা কি ছিল সবচেয়ে ছোটটা, তাহলে তুল্য রোধ ক্ষুদ্রতম রোধের চাইতেও ক্ষুদ্র হয়। দেখো, ধরো আমাদের এইটা 4 ওহম, এইটা 4 ওহম, এদেরকে কিসে লাগানো আছে, সমান্তরালে লাগানো আছে। তাহলে তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ যে আর হলে 1/r সমান কত 1/r1 প্লাস 1/r2 সমান, কেউ r1 r2 লসাগু করতে পারে, সমান কত হইলো r1 r2 প্লাস r1 হইলো 1/r সমান, আর r সমান কত দাঁড়াইলো না r1 r2 বাই r1 প্লাস r2। তাহলে এইখানে তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ R সমান 4 গুণিত 4 বা 4 যুক্ত 4 সমান কত 2, 4 4 16 8 2, অর্থাৎ কি হয়েছে রোধগুলা অর্ধেক হয়ে যাচ্ছে। দেখি রেকর্ড হচ্ছে কিনা। তাহলে 2। এবারে যদি আমরা তাহলে এই যদি দুটা সমান সমান রোধ থাকে, সমান্তরালে যুক্ত থাকে, তাহলে তুল্য রোধ কত হবে না অর্ধেক হবে। এইবারে দেখ একটা প্রশ্ন, ধর এটা 4 বটে, এটা 4 বটে, এটা 4 বটে, ওহমে আছে 4 ওহম 4 ওহম 4 ওহম, তুল্য রোধ কত হবে না, প্রথমেই সমান্তরালটা করতে হবে, তাহলে 4 আর 4 এর সমান্তরাল কত 2, তাহলে এটা কত হইলো 4 আর এটা কত হইলো 2, এরা কিসে আছে শ্রেণীতে আছে, তাহলে যোগ করলে কত হবে 6। আবার দেখ, এটা 4, এইটা 4, এইটা 4, এটা কি করে সমাধান করতে হবে। দেখো এই যে 4 ওহমটা এর সাথে সমান্তরাল আছে, এর সাথে সমান্তরাল আছে, কিন্তু এরা দুজন শ্রেণীতে আছে, তাহলে এদের কাজটা আগে করতে হবে। তাহলে 4 এর 4 শ্রেণীতে আছে, কত হবে 8 হবে,
এটা কত আছে 4, 4 আর 8 কিসে আছে সমান্তরাল আছে, তাহলে তুল্যরোধ কত 4 গুণিত 8 বাই 4 যুক্ত 8, 8 4 12, 4 গুণিত 8 বাই 12, 3 4 12, 8 এর 3 ওহম, 8 এর 3 ওহম। তেমনি যদি একটা এরকম সার্কিট থাকে, ধরো এটা 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4, 4 আর 4 সমান্তরালে, 4 আর 4 সমান্তরালে, তাহলে 4 আর 4 এর সমান্তরাল কত হবে 2, তার সাথে কত আছে 4, তার সাথে কত আছে 2, এর নেক্সট ডায়াগ্রাম। তাহলে কত হইলো তুল্য রোধ কত না 4 আর 4 8, 4 আর 4 8। আবার দেখো এ আর বি এর মধ্যে তুল্য রোধ বের করতে হবে 4 4 4। এখানে দেখো এই অংশটা শ্রেণীতে আছে, তার বটে তারকে টানাটানি করলে কেমন ছবিটা হবে, তার তো বটে আমি সোজা করতেই পারি, আমি টানতেই পারি, তার কোনোদিনই এত সুন্দরভাবে ডিজাইন করে থাকবে না। এটাকে টানিয়ে দেবা, এটাকে ধরলাম এদিকে টানলাম, এটাকে এদিকে টানলাম, এরকম হবে। এটা 4, এটা 4, দেখো 4 আর 4 কিসে আছে শ্রেণীতে, 4 আর 4 শ্রেণীতে আছে, 4 আর 4 শ্রেণী কত 8, আর এটা কত আছে 4, 4 আর 8 প্যারালালে কত হবে না 4 গুণিত 8 বাই 4 যুক্ত 8 মানে কত 8 এর 3 মনে হয়, এত ওহম হবে ক্যান্সার। তাহলে এরকম রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের অঙ্ক আছে, করতে হবে ওগুলো। এরপর একটু রোধাঙ্কের সম্বন্ধে একটু অঙ্ক করা যাক। যে ধরো যে এ আর বি দুটো পরিবাহী আছে, এর রোধাঙ্ক ρ1, দৈর্ঘ্য L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, এর ρ2, L2, A2। বলা হইল যে ρ1 বাই ρ2 সমান 1:2, L1 বাই L2 সমান 4:1, A1 বাই A2 সমান 2:1। তাহলে এদের রোধের অনুপাত কত হবে, আর রোধের অনুপাত R1 বাই R2 সমান ρ1 L1 বাই A1 বাই ρ2 L2 বাই A2 সমান লিখতে পারিস তোরা ρ1 বাই ρ2 ইন্টু L1 বাই L2 ইন্টু কত A2 বাই A1। ওখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো পুট করলেই হবে, 1 এর 2, 4 এর 1, এটা কত 1 এর 2 হবে, 1 এর 1, তাহলে R1:R2 সমান 1:1। এই হলো একটা অঙ্ক। আরেকটা অনেক অঙ্ক করা যায় এই রোধাঙ্ক থেকে। আরেকটা অঙ্ক আমি করছি এখানে, যে ধরো কোন একটা পরিবাহী তার আছে, পরিবাহী তারটার দৈর্ঘ্য ছিল L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A। পরিবাহী তারটাকে টানিয়ে নিয়ে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হলো, তাহলে দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করিস তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে পরিবর্তন হবে, সরু হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা সরু হবে। তাহলে এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো a ড্যাশ আর দৈর্ঘ্যটা বাড়িয়ে হয়ে গেল 2l। তাহলে এখানে এই পরিবাহীর রোধ, প্রথমে এইটার রোধ ছিল ধরো r, তাহলে এইটার রোধ কত হবে, এটা করার জন্য আমরা এরকম নিব যে দেখো আর এখানে এই পরিবাহী তারটাকে টানা হোক ছোট করা হোক যে পারিস করেছিস, মোদ্দা কথা হইলে এর আয়তনের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আর সমান কত হয়েছে জানি কত, আর সমান রো এল বাই এ। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে কিন্তু আয়তনের পরিবর্তন হয় নাই, তাহলে রো একটা এল দিয়ে গুণ করলে উপরে নিচে। দেখো এ এল মানে কি আয়তন, এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল মানে দৈর্ঘ্য, তাহলে রো এল স্কোয়ার বাই ভি, রো এল স্কোয়ার বাই ভি, রো এল স্কোয়ার বাই ভি, ভি কি আয়তন। তারটাকে টানিয়ে ছোট কর বা চিপে টানে বড় কর, বা টানে বড় কর বা চিপে ছোট কর, ওর আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, ভি আয়তন কনস্ট্যান্ট। তারটা তো একেই আছে, তাহলে রোধাঙ্ক কি ওটা কনস্ট্যান্ট। তাহলে দেখো আর সমানুপাতে কি হবে এল স্কোয়ার, এল স্কোয়ার, এল স্কোয়ার,
তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে রোধ কত গুণ হবে? 4 গুণ। রোধ 4 গুণ হবে। তাহলে কি করব না, আর বাই আর ড্যাশ, প্রথমে আর ছিল, পরে ধর এটা আর ড্যাশ হইল, সমান কত হবে? এল স্কোয়ার বাই 2l তার স্কোয়ার, সমান কত? 1/4। और आर डैश समान 4r, आर डैश समान 4r। যাই হোক এরকম অঙ্ক করানো হবে, এই লগ্নান উঠুক তারপর। যাই হোক এই এতটা পর্যন্ত আজকে থাক। আর স্টুডেন্টগুলা আজকাল মাঝে মধ্যে ইন্ট্রোডাকশন দিতে বলছে যে স্যার আপনার নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন। তো ইন্ট্রোডাকশন দেওয়ার মতন কিছু নেই। আমি বললাম সুখদেব গড়াই, ফিজিক্স পড়াই চন্দনপুর এসপি হাই স্কুলে, 13-14 বছর চাকরি করা হইল, বাড়ি বিরামডি, এখন সদ্য পুরুলিয়াতে থাকি। আর কি, এমএসসি বিএড ইন ফিজিক্স, ফিজিক্স পড়াই যেখানে সেখানে সবাইকে, যে যে আছে আমার স্টুডেন্ট। ধন্যবাদ দেখার জন্য, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।